শতাব্দীর পর শতাব্দী ধরে পুরো বিশ্ব বিশ্বাস করে এসেছে যে চীনের ভূমি হলো মার্শাল আর্টের জন্মভূমি। এই মার্শাল আর্টের দ্বারা কিংবদন্তি সমৃদ্ধ ক্ষমতার মাধ্যমে শৃঙ্খলা ও শান্তির প্রতীক হয়ে উঠেছে শাওলিনীর সন্ন্যাসীরা। কিন্তু যদি বলি তাদের শিকড় আসলে এক দূরবর্তী ভূমিতে নিহিত, এক প্রাচীন যোদ্ধার দেশ, যে দেশকে আমরা চিনি ভারত নামে। ইতিহাসের গোপন পাতায় লুকিয়ে আছে এক বিস্তৃত সংযোগ, এক অদৃশ্য সেতু যা সংযুক্ত করে কুংফুর তীব্র আঘাতকে কালারিপায়াতুর পবিত্র কৌশলের সঙ্গে। এক রহস্যময় অভিযাত্রা, এক রাজপুত থেকে সন্ন্যাসীতে পরিণত হওয়ার কাহিনী, এক কিংবদন্তি যার নাম বোধিধর্ম। কিন্তু কে ছিলেন এই রহস্যময় সন্ন্যাসী? কিভাবে এক প্রাচীন ভারতীয় যুদ্ধকলা চীনে পৌঁছে বিশ্ববিখ্যাত শাওলিনীর কুংফুর ভিত্তি গড়ে তুলল? আর কেনই বা এই সংযোগ সম্পর্কে খুবই কম আলোচনা করা হয়? চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক কিভাবে ভারতীয় মার্শাল আর্ট বিশ্বকে বদলে দিয়েছে তারই অজানা কাহিনী। কুংফু বা ক্যারাটে জন্ম নেওয়ার অনেক আগেই ভারতে ছিল তার নিজস্ব প্রাণঘাতী যুদ্ধকলা। এগুলো শুধুমাত্র আত্মরক্ষার উপায় ছিল না, এগুলো ছিল এক বিশেষ শিল্প, এক জীবনধারা এবং অনেক ক্ষেত্রে আধ্যাত্মিক মুক্তির পথ। সবার প্রথমেই রয়েছে কালারিপায়াতু। অগণিত প্রাচীন যুদ্ধ কৌশলীর মধ্যে এটিকে মনে করা হয় বিশ্বের প্রাচীনতম মার্শাল আর্ট। দক্ষিণ ভারতের কেরালায় জন্ম নেওয়া এই যুদ্ধকলা 3000-এরও বেশি পুরনো। কিন্তু কালারিপায়াতু শুধু যুদ্ধ ছিল না, এটি ছিল এক বিজ্ঞান। এতে ছিল আঘাতের কৌশল, ধস্তাধস্তি, প্রেসার পয়েন্ট আক্রমণ, এমনকি নিরাময় পদ্ধতিও। অনেকেই মনে করেন এই যুদ্ধকলায় পরবর্তীতে পুরো এশিয়ার মার্শাল আর্টকে প্রভাবিত করেছিল। এর পরেই রয়েছে মল্লযুদ্ধ। যেখানে কালারিপায়াতু অস্ত্রকেন্দ্রিক ছিল, সেখানে মল্লযুদ্ধ ছিল সম্পূর্ণ খালি হাতে লড়াইয়ের কৌশল। যোদ্ধাদের দৌলত নামে পরিচিত এই যুদ্ধশৈলী রাজদরবার থেকে গ্রামাঞ্চল পর্যন্ত ব্যাপকভাবে চর্চা করা হতো। মূলত এই যুদ্ধ কৌশল তৈরি হয়েছে কুস্তি, জয়েন্ট লক এবং শারীরিক শক্তির উপর ভিত্তি করে, যা কিনা আধুনিক রেসলিংয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। দক্ষিণ এশিয়ায় এর প্রভাব দারুণভাবে দেখা যায়। এরপর রয়েছে সিম্বাব, তামিলনাড়ুর এক অস্ত্রভিত্তিক মার্শাল আর্ট। দীর্ঘ বাঁশের লাঠি, তলোয়ার এবং চাবুকের ব্যবহার করে যোদ্ধারা হয়ে ওঠেন অপরাজেয়। আজও সিম্বাব তার গতি, ক্ষিপ্রতা এবং নিখুঁত কৌশলের জন্য প্রশিক্ষিত। রয়েছে বজ্রমুষ্টি, এক নিষ্ঠুর, প্রায় হারিয়ে যাওয়া যুদ্ধকলা, যেখানে যোদ্ধারা ব্যবহার করতেন ধাতব আংটি বা নকল ডাস্টার। এই প্রাণঘাতী মুষ্টিযুদ্ধে যোদ্ধার হাত ছিল একেবারে অস্ত্রের মতো বিধ্বংসী। কিন্তু ভারতীয় মার্শাল আর্ট কেবল যুদ্ধের জন্যই ছিল না। অনেক যোদ্ধা ছিলেন সন্ন্যাসী, চিকিৎসক এবং দার্শনিক। তারা শারীরিক যুদ্ধের সঙ্গে ধ্যান এবং শ্বাস নিয়ন্ত্রণের অনুশীলনও করতেন। এই প্রথা, যা পরবর্তীকালে চীনে গিয়ে নেয় এক অন্য রূপ। এখান থেকেই শুরু হয় আসল রহস্য। এই কৌশলগুলো কিংবদন্তি তুল্য শাওলিন সন্ন্যাসীদের উপর প্রভাব ফেলল। খ্রিস্টীয় পঞ্চম বা ষষ্ঠ শতক দক্ষিণ ভারতের শক্তিশালী পল্লব বংশে জন্ম নেন এক রাজপুত্র। কেউ তাকে বোধিত্তম বলেন, আবার জাপানে তিনি পরিচিত দারুমা নামে। কিন্তু বিশ্ব তাকে স্মরণ করে এক ভিন্ন নামে, বোধিধর্ম। সেই যোদ্ধা সন্ন্যাসী যিনি ইতিহাসকে বদলে দিয়েছেন। বোধিধর্ম শুধুমাত্র রাজবংশের সদস্যই ছিলেন না, তিনি ছিলেন এক যোদ্ধা, এক আধ্যাত্মিক অনুসন্ধানী। কালারিপায়াতু এবং প্রাচীন যুদ্ধ কৌশলীতে প্রশিক্ষিত এক রাজপুত্র। তিনি তার গুরু প্রজ্ঞাতারার কাছ থেকে বৌদ্ধ ধর্মের গভীর শিক্ষা লাভ করেন। অন্যদিকে চীনে পৌঁছানোর পর স্থানীয়রা তাকে সন্দেহের চোখে দেখছিল, কারণ তিনি ছিলেন এক বিদেশি সন্ন্যাসী
যা জীবনধারা ছিল সম্পূর্ণ ভিন্ন। কিন্তু তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল শাওলিন মঠ, যেখানে সন্ন্যাসীরা দীর্ঘ ধ্যানের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছিল। বোধিধর্ম তাদের কষ্ট দেখলেন এবং বুঝতে পারলেন কেবল আধ্যাত্মিক অনুসন্ধানই যথেষ্ট নয়, তাদের শারীরিক শক্তির প্রয়োজন। তিনি তাদের শেখালেন এক অনন্য অনুশীলন পদ্ধতি, শ্বাস নিয়ন্ত্রণ, যুদ্ধ কৌশল এবং গতিশীল শরীরচর্চার এক মিশ্রণ। তিনি ভিত্তি স্থাপন করলেন এক নতুন যুদ্ধ কৌশলীর, যা কিনা কালারিপায়াতুর দ্বারা অনুপ্রাণিত, এবং এটাই পরবর্তীকালে পরিচিত হয় শাওলিন কুম্ফু নামে। তার এই শিক্ষার ফলে শাওলিন সন্ন্যাসীরা হয়ে উঠলেন আরও শক্তিশালী, দ্রুতগামী এবং শৃঙ্খলাবদ্ধ। যদিও বোধিধর্ম পরে কিংবদন্তির অন্তরালে হারিয়ে যায়, তবুও তার প্রভাব এখনও ম্লান হয়নি। তার এই শিক্ষা শাওলিন সন্ন্যাসীদের প্রকৃত যোদ্ধায় পরিণত করে, যা কিনা চীন থেকে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। আজ তাকে শাওলিন কুংফুর জনক হিসাবে সম্মানিত করা হয়। এ এক এমন যুদ্ধ কৌশলী যা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। কিন্তু আবারও একটি প্রশ্ন, এটাই কি একমাত্র সংযোগ, নাকি ভারতে এবং চীনে যুদ্ধ কৌশলীর আরও গভীর সংযোগ রয়েছে? মার্শাল আর্টের উৎপত্তি হয়েছিল রক্ষার তাগিদে, শত্রু থেকে বাঁচাতে, জয়ী হতে। প্রাচীন ভারতের যোদ্ধারা কালারিপায়াতুর প্রশিক্ষণ নিতেন তাদের রাজ্য রক্ষার জন্য। চীনের সন্ন্যাসীরা শাওলিন কুংফু ব্যবহার করতেন শারীরিক এবং মন শক্তিশালী করার জন্য। কিন্তু সময়ের সাথে সাথে এই মার্শাল আর্ট কেবল লড়াইয়ের কৌশল হয়ে ওঠেনি, এটি একটি জীবনধারা হয়ে উঠেছে, আত্ম অনুসন্ধান, ধ্যান এবং আধ্যাত্মিক পথের মুক্তি হয়ে উঠেছে। বাণিজ্য এবং অনুসন্ধানের উত্থানের সাথে মার্শাল আর্টগুলো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ভারতীয় যোদ্ধারা পারস্য এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ কৌশলীতে প্রভাব ফেলেছিল। চীনের মার্শাল আর্টগুলো জাপান, কোরিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় পৌঁছেছিল। এই মার্শাল আর্ট যেখানেই পৌঁছেছে এর অভিযোজন ঘটেছে, স্থানীয় কৌশল শোষণ করে বিভিন্ন সংস্কৃতির সঙ্গে মিশে গিয়ে নতুন অঙ্গিকে বিকশিত হয়েছে। আজ মিশ্র মার্শাল আর্টের মতো শৃঙ্খলাগুলো আরও নতুন কৌশল একত্রিত করে এটি নতুন প্রজন্মের যোদ্ধাদের এক নতুন যুগের সূচনা করেছে। বর্তমান প্রযুক্তি, বায়োমেকানিক্স এবং ভার্চুয়াল প্রশিক্ষণের অগ্রগতির সঙ্গে মার্শাল আর্টগুলো এখনও বিকশিত হচ্ছে, কিন্তু তবুও এটি মৌলিক মূলনীতি একই রয়ে গেছে: শৃঙ্খলা, সম্মান এবং আত্মনিয়ন্ত্রণ। প্রাচীন ভারতের যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে আজকের আধুনিক প্রশিক্ষণ ক্ষেত্র পর্যন্ত মার্শাল আর্ট সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই কারণেই হয়তো বলা হয়, একজন যোদ্ধার যাত্রা কখনোই শেষ হয় না, এটি শুধুমাত্র বিবর্তিত হয়। এই হলো ভারতীয় মার্শাল আর্ট তথা শাওলিন কুংফু নিয়ে অল্প কিছু কথা।